বেশ অনেক বছর আগে এক রাজ্য ছিল যেখানে মেয়েরা রাজ করত আর ছেলেরা থাকতো পর্দার আড়ালে, এবং তারা ছিল অঢেল সম্পদের অধিকারী। সেই বংশেরই এক উত্তরাধিকার এখনো রয়েছে এই পৃথিবীতে, যাকে তার সমস্ত সম্পদ বুঝিয়ে দিতে এক সংস্থা কাজ করে যাচ্ছে। তবে সেই উত্তরাধিকার খুঁজতে গিয়েই বাধে বিপত্তি। তিনজন এসে হাজির হয় তাদের সামনে, কিন্তু এদের মধ্যে কে আসল উত্তরাধিকারী সেটাই এবার দেখার পালা। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম সোয়াগ। শুরুতেই আমাদেরকে একটি রাজ্য দেখানো হয়, আর সেটি ছিল 1500 বছর আগের একটি রাজ্য। আর সেই সময়টা সেখানে শুধু মেয়েদেরই রাজত্ব চলত। মেয়েরাই হতো রানী। তারা রাজ্যের সমস্ত সিদ্ধান্ত নিত, যেটা বর্তমানের সমাজ ব্যবস্থা থেকে একেবারেই আলাদা। এখানে মহিলারাই রানী হবে, রাজ করবে, যুদ্ধ করবে, এমনকি সবকিছু তাদের আদেশেই হবে। অন্যদিকে পুরুষেরা পর্দা করবে আর বেশি কথা বলবে না, কারো সাথে তর্কও করবে না। আর তারা যদি এই কথা না শোনে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়। তাছাড়া এই রাজ্যের আরও একটি বিষয় হলো, যদি কোনো রানীর ছেলে সন্তান হয় তাহলে তাদেরকে মেরে ফেলা হয়, আর যাদের মেয়ে সন্তান জন্ম হয় তারা উচ্চ পদ পায়। তারা এটাই মনে করে যে মেয়েরাই একটি বংশকে এগিয়ে নিয়ে যায়। এরকমই একটি রাজ্যে রুক্মিণী নামের একজন রানী ছিল। সে এখন গর্ভবতী। তার এর আগে আরো 7টি সন্তান হয়েছিল, কিন্তু সবগুলোই ছেলে হওয়াতে সে তাদেরকে মেরে ফেলে। আর এরপরই আমাদেরকে তার হাজবেন্ডকে দেখানো হয়। তার নাম ভাবাভূতি। আর সেই মেয়েদের রাজ করার পদ্ধতি বদলাতে চায়। সে চায় সারা বিশ্বে যেন ছেলেরাই রাজ করে। আর 1501 সাল থেকে ছেলেদের দুনিয়ার উপর রাজ করার নিয়মও শুরু হয়ে যায়। আর তখন থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে এই নিয়মই চলছে। তো এরপরই আমাদেরকে আজকের ভাবাভূতিকে দেখানো হয়। সে একজন পুলিশ অফিসার, আর সে মেয়েদেরকে কোনো কারণে সহ্যই করতে পারে না। কোনো মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হলে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত জানালে বা পুরুষের কথার উপর কথা বললে সে অনেক বেশি রেগে যায়। তার মতে মেয়েরা থাকবে বাসার মধ্যে। তো ভাবাভূতি তার 2জন জুনিয়রের সাথে বসেছিল। তখনই সে তাদেরকে জানায় যে তার কাছে বিশাল বড়লোক হওয়ার সুযোগ এসেছে, কারণ আগের দিন তার কাছে একটি চিঠি আসে, যার মধ্যে লেখা আছে যে সে যদি সোয়াগনিকা বংশের উত্তরাধিকারী হয় তাহলে যেন সে সোয়াগনিকা লিগেসি বিল্ডিং এ চলে আসে। আর সেই চিঠির পেছনে আমাদেরকে ভাবাভূতির মতো দেখতে অবিকল একটি লোকের ছবি দেওয়া হয়। তো ভাবাভূতি যখন দেখে যে লোকটি একদম তার মতো দেখতে, তখন তো সে মনে করতে থাকে যে হয়তো সেই এই বংশের রেখে যাওয়া সমস্ত সম্পদের অধিকারী। তাই তো সে খুব খুশি হয়ে যায়। এরপরই সে তাদেরকে জানায় যে সেই লিগেসি বিল্ডিং এর পাহারায় আছে এক মা আর তার ছেলে। তারা এই বংশের সাথেই জড়িত, আর তারাই এর আসল বংশধর খুঁজছে। তখনই আমাদেরকে সেই সম্পদ দেখানো হয়, আর তা পাহারা দেওয়া মা এবং তার ছেলে মাহার্ষিকে দেখানো হয়। মা মাহার্ষিকে বলে যে এত দিন হয়ে গেল, তারা আজও পর্যন্ত কোনো ওয়ারিশকে খুঁজে পেল না। এখন মাহার্ষিকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। মাহার্ষি তখন তাকে বলে যে তারা এতদিন এত চেষ্টা করলো, তারপরও যখন তারা কিছুই পেল না, তাহলে তার উচিত এই সমস্ত সম্পদগুলো তাকে দিয়ে দেওয়া। এটা শুনে তার মা বলে যে সে এটা কখনোই করতে পারবে না, এটা তার নিষ্ঠার বিরুদ্ধে। এই বলেই সে ওখান থেকে চলে আসে। মহর্ষি এরপর তার কাছে জানতে চায় যে যদি এই উত্তরাধিকার কোনো ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে তো এর ভাগ তারাও পাবে। তখন তার মা জানায় যে তার যেহেতু কোনো পুত্র সন্তান এখনো হয়নি, সে এখনো কিছুই পাবে না। তার পুত্র সন্তান হলেই সে এটি পাবে। এটা জেনে তো মহর্ষি তার ওয়াইফকে বলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হতেই হবে। তখন তার ওয়াইফ তাকে জানায় যে ডাক্তার বলেছে যে এইবার তার ছেলেই হবে। তো এরপর দেখানো হয় ভাবাভূতিকে। সে পরের দিনই সেই লিগেসি বিল্ডিং এর জন্য রওনা হয়। তখন এইদিকে আবার আমরা মহর্ষিকে দেখি, সে তার লোকের সাথে মিলে বুদ্ধি করতে থাকে। তারা পরিকল্পনা করে যে তারা কোনো ছেলে উত্তরাধিকারী আসলে তাকে পাত্তাই দিবে না। যতভাবে তাকে মেয়ে প্রমাণ করা যায় তারা করবে, আর তাদেরকে কোনো মেয়ে উত্তরাধিকারী খুঁজতে হবে, তাহলে এই সম্পদ থেকে তারাও অংশ পাবে। কিন্তু ছেলে উত্তরাধিকার পেলে সমস্ত সম্পদ তো তার একার হবে। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে ভাবাভূতি চলে আসে, আর সে এসেই মহল দেখে এবং সেখানকার সবকিছু দেখে অনেক বেশি অবাক হয়। সবকিছু ছিল অনেক বেশি রাজকীয়। এরপরই সে দেখা করে মহর্ষির সাথে। সে যে মহর্ষিকে বলে যে সেই বংশের উত্তরাধিকারী। মহর্ষি তখন তার কাছে তার আধার কার্ড চায় এবং দেখে বলে
যে ভাবাভূতি তো মিথ্যা বলছে, তার নাম আর চেহারা ঠিকই মিলছে সোয়াগনিকা রাজ্যের প্রথম বংশধর ভাবাভূতির সাথে, কিন্তু তার কাছে একটি প্লেট থাকতে হবে। সেই প্লেটটি সে এনে দিলে তারপরই তার উত্তরাধিকারিতা প্রমাণিত হবে। ভাবাভূতি তখন বলে দেয় যে হ্যাঁ, তার কাছে প্লেট আছে, তো সে নিয়ে আসবে, কিন্তু তার কাছে তো তেমন কোনো প্লেটই ছিল না। এরপরই ভাবাভূতি পুলিশ স্টেশনে যায়, আর তার ড্রয়ার খুললে সেখানে আমরা একটি ছবি দেখতে পাই, যেখানে ভাবাভূতি আর তার ওয়াইফের ছবি ছিল। তখনই আমরা দুইজন অফিসারকে বলতে শুনি যে ভাবাভূতির আগে ওয়াইফ আর বাচ্চা ছিল, তারা একসাথে অনেক হ্যাপি ছিল। ভাবাভূতি এখন যেমন তেমন কিছুই ছিল না, সে তো অনেক ভালো মানুষ ছিল, কিন্তু একদিন তার ওয়াইফ তার মেয়েকে নিয়ে কোথাও চলে যায়, আর তারপর থেকেই ভাবাভূতি পুলিশ স্টেশনে আর রেলওয়ে স্টেশনে থাকে, তার কোনো বাসা নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হলো আনু। আনু খুবই স্বাধীন চেতা একটি মেয়ে। তার মতে মেয়েরা ছেলেদের মতো সবকিছুই করতে পারে, সে সব সময় ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। এর জন্য সে একটি মেয়ে হয়েও একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করে। কিন্তু একদিন দেখা যায় সে অনেক রাতে কাজ করে বাসায় ফিরছিল, তখনই তাকে খারাপ ছেলেরা ডিস্টার্ব করতে থাকে। আর ঠিক সেই সময়ই ভাবাভূতি তার পুলিশ ভ্যান নিয়ে আসলে গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে পালায়। এরপরই ভাবাভূতি আনুকে তার গাড়িতে করে বাসায় এগিয়ে দিতে থাকে। তখন সে তাকে বলতে থাকে যে মেয়েরা রাতে বাসার বাইরে না থাকলে তো তাদেরকে আর কষ্ট করে মেয়েদেরকে বাঁচাতে যেতে হয় না। আনুর তখন তার উপর খুব রাগ হয়, কিন্তু সে কিছুই বলে না। তো এরপর দিন আনু যখন কাজে যায় তখনই সেখানের একটি ওয়ার্কার তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে, তাই সে তাদের বসকে যে এটি জানায়। কিন্তু বস সেই ছেলেটির সাথে তাকেও চাকরি থেকে বের করে দেয় আর বলে যে সে এখানে থাকলে এরকম ঘটনা আরো হবে, তাহলে সে আর কতজনকে বের করে দিবে। আনু তো এটা শুনে অনেক রেগে যায় আর সেখান থেকেই বেরিয়ে আসে। এরপরই সে এটা তার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করে, কিন্তু সে তাকে বলে যে আনুর চাকরি করার কি প্রয়োজন, তারা বিয়ে করে নিবে, আর সে যেহেতু খুব ভালো একটি জব করে তাহলে তাদের দুজনের খুব ভালোভাবেই চলে যাবে। আনু তখন তাকে বলে যে তার চাকরি সে তার জন্য করছে, সে ছেলেদের টাকায় চলতে চায় না। এটা শুনে তার বয়ফ্রেন্ড বলে যে সে তার নাকে যেই নোলক, ব্যাগে যেই টাকা আর হাতে যেই ফোন নিয়ে চলছে সেগুলো একটি ছেলেরই, অর্থাৎ তার দেওয়া। এটা শুনে আনুর অনেক বেশি খারাপ লাগে, তাই সে তখনই সেখানে সবকিছু রেখে সেখান থেকে চলে আসে। এরপর সে বাসে উঠে পড়ে, কিন্তু বাসে উঠলে টাকা না থাকায় সুপারভাইজার তাকে বলে যে সে তো তাদের রেগুলার কাস্টমার, সে টাকা পরে দিলেও চলবে। কিন্তু আনু তো কোনো ছেলের থেকে সাহায্য নিবে না, এর জন্য সে তখনই সেখান থেকে নেমে পড়ে আর বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে হেঁটে বাসায় যায়। এরপরই আমরা দেখি একটি ময়লার ট্রাক সেই মহলে আসে ময়লা নিতে। তখনই সেখানে সেই মহলের কিছু লোক বাইরে চলে আসে আর দেখে সেই ময়লার ট্রাকের মধ্য থেকে একটি জিনিস নিচে পড়েছে, আর সেটি ছিল সেই উত্তরাধিকার প্লেট। এটি পেয়েই তো মহর্ষি চান্নায়নকে এর মেয়ে ওয়ারিশ খুঁজে বের করতে বলে, আর তার মা এর ছেলে ওয়ারিশ খুঁজতে বলে। তো চান্নায়ন তো মহর্ষিরই লোক ছিল, এই জন্য সে ওই ট্রাকের লোকের সাথে কথা বলে একটি মেয়ের বাসার অ্যাড্রেসে যায়। দৃশ্য পরিবর্তিত হলে ভাবাভূতিকে দেখানো হয়, সে আবারও সেই মহলে যায় আর যে বলে যে সে প্লেট পেয়ে গিয়েছে। তো এরপরই সে তাদেরকে একটি প্লেট দেখায়, কিন্তু সেটি আসলটা ছিল না। এর জন্য মহর্ষি তাকে বলে যে তাকে আসলটা এনে দিতে হবে, আর এই ব্যাপারে সে যেন চেন্নায়নের সাথে দেখা করে, কারণ সে তাকে আসল প্লেট দেখতে কেমন হয় তা বলে দিবে। তখনই চেন্নায়নকে দেখানো হয় সে এসেছিল আনুর বাসায়, কারণ ওই ময়লাওয়ালা আনুর কাছ থেকেই ওই প্লেটটা নিয়ে এসেছিল। আনুর কাছে এই প্লেটটা অপ্রয়োজনীয় মনে হয় সে ফেলে দিয়েছে। তো এবার সে চেন্নায়নের হাতে ওই প্লেট দেখে বলতে থাকে যে এটা তো তার মায়ের। চেন্নায়ন তখন তার মা কোথায় তা জানতে চায়। আনু তখন তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তার মা ভর্তি ছিল আর তার অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। এটা দেখে চেন্নায়ন তাকে পরদিন মহলে চলে আসতে বলে, কারণ সেখান থেকে তাকে কিছু ভাগ দেয়া হবে যেটি তার জন্য অনেক হেল্পফুল হবে। অর্থাৎ তারা আনুকে অল্প কিছু দিয়ে বাকিটা সে আর মহর্ষি মিলে আত্মসাৎ করতে চায়। এরপরই দেখানো হয় পরদিন আনু মহলে যায়, কিন্তু মহর্ষির মা তাকে দেখে মোটেও খুশি ছিল না, কারণ সে তো এটার কোনো ছেলে ওয়ারিশ খুঁজছিল। আনু এটা বুঝতে পারে, কিন্তু তার কি করার, তার প্লেট দেখে তাকেই ওয়ারিশ বলা হয়, তাই তাকে শাড়ি পরিয়ে এনে সম্পদ তুলে দেওয়ার নিয়ম শুরু হয়। আর তখনই সেই মহলে একজন মহিলা এসে একটা চিঠি দিয়ে চলে যায়, যেখানে সোয়াগনিকার ওয়ারিশের নাম লেখা ছিল, আর সে এখন স্পেস থেকে চিঠি পাঠিয়েছে। খুবই অদ্ভুত ব্যাপারগুলো, তাই না? যাই হোক, তখনই দেখানো হয় ভাবাভূতির মতো দেখতেই একজনকে।
কিন্তু তার বয়স ভাবাভূতির থেকে অনেক কম। সে স্পেসে গিয়েছে আর সে সেখানে বসে বলতে থাকে যে তার ছেলে কোথায়। আর ঠিক তখনই আবার পৃথিবীতে আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয়। সেও অদ্ভুতভাবে ভাবাভূতির মতোই দেখতে, আর তার নাম হলো সিঙ্গা। আর সে হলো একজন ব্লগার আর ইনফ্লুয়েন্সার। সে তার গার্লফ্রেন্ড কালুভার সাথে তার হোস্টেলে দেখা করতে যায়, আর সেখানেই তারা ইন্টিমেট হয়। এরপরই হোস্টেলের ওয়ার্ডেন সেখানে চলে আসে। তখনই কালুবা তাকে দ্রুত ব্যালকনি থেকে বেরিয়ে যেতে বলে। তখনই সিঙ্গা তার ফোনের ক্যামেরাটা অন করে আর বলে যে সে এখন ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার রিল বানাবে। কিন্তু সে ঝাঁপ দিলে পড়ে গিয়ে তার তো হাতই ভেঙে যায়, বেচারা। তো এর কিছুদিন পরই সিঙ্গা তার বন্ধু মাইকেলকে নিয়ে একটি লোকের কাছে যায়। তাকে সোশ্যাল মিডিয়ার গুরুজি বলা হয়। যেহেতু সিঙ্গার রিল ভাইরাল যাচ্ছে না, এর জন্য তারা তার কাছেই সাহায্য নিতে আসে। যদি কোনো উপকার হয়, লোকটি তখন সিঙ্গাকে দেখে সাথে সাথে তার সব সমস্যার সমাধান করে দেয়। সে তাকে একটি লাইভ দক্ষিণ দিকে মুখ করে বানাতে বলে, আর সিঙ্গাও তার কথা শুনে এটাই করে। আর দেখা যায় সত্যি সত্যি তার লাইভ ভাইরাল হয়ে যায়। এরপর তো সে তাকে একটি বই দেয় আর সেটি দেখে সব কিছু করতে বলে। তো এরপর থেকেই দেখা যায় সিঙ্গা কন্টেন্টের পর কন্টেন্ট বানাতে থাকে, আর সবাই সেটা পছন্দও করে। তার ভিডিও বেশ ভাইরাল যেতে থাকে, আর গুরুজি যখন যেটি তাকে সাজেস্ট করে সে তখন সেই ভিডিওই বানায়। এরকম করতে করতে সে তো এখন ছোটখাটো একটা সেলিব্রিটি হয়ে যায়। মানুষ তাকে চিনতে শুরু করে। কিন্তু এরপরই একদিন দেখানো হয় একটি মহিলা এসে সিঙ্গাকে দেওয়ার জন্য একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে লেখা ছিল যে সিঙ্গা সোয়াগনিকার ওয়ারিশ। এটি পেয়ে তো সিঙ্গা আর মাইকেল আবারও সেই গুরুজির কাছে যায় আর তাকে গিয়ে সবটা জানায়। এসব শুনে সে বলে সিঙ্গার ভাগ্যে তো অনেক বেশি রিচ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য তার পুত্র সন্তান হতে হবে। তো যদি তার কোনো প্রেমিকা থেকে থাকে তাহলে সে যেন তাকে তার কাছে এনে দেখায়। তাকে দেখলেই সে বলে দিতে পারবে যে এই মেয়ের সাথে বিয়ে করলে তার পুত্র সন্তান হবে কিনা। তবে সিঙ্গার তো তখন কালুবার সাথে ঝগড়া চলছিল, কারণ কালুবা একটি ভালো চাকরি করে। সে সিঙ্গার থেকে রোজগার বেশি করে। তাই সিঙ্গা তাকে বলেছিল যে যতদিন না সে তার থেকে বেশি ইনকাম করতে পারছে ততদিন সে তার থেকে দূরে থাকবে। কিন্তু সে এখন তার সব ইগো ফেলে কালুবার কাছে চলে যায় এবং তাকে মিথ্যা বলে উল্টোপাল্টা বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে গুরুজির সামনে আনে। কিন্তু সেই গুরুজি তো হলো কালুবার বাবা। তো তারা তো একে অপরকে দেখে প্রথমে অবাক হয়ে যায়। এরপরই গুরুজি কালুবাকে নিয়ে তার হোস্টেলে যায় আর বলতে থাকে সে হোস্টেলে বসে এই সব করছে, তাকে আর সে হোস্টেলে রাখবে না। এটা বলেই সে তাকে নিয়ে আসছিল। তখনই কালুবা তাকে বলে যে সে তো অনেক ভালো চাকরি করে, তাহলে সিঙ্গা তার প্যাশন ফলো করে ইনফ্লুয়েন্সার হলে সমস্যা কি। তার বাবা বলে যে সে যেই ছেলের কথা বলছে সেই ছেলে বড়লোক হওয়ার জন্য কালুবাকে ইউজ করতে চেয়েছে, আর আজ সে তাকে তার কাছে এনেছিল তার পুত্র সন্তান হবে নাকি এটা দেখার জন্য। এই কথা শুনে তো এবার কালুবার মাথা গরম হয়ে যায়। তাই সে সিঙ্গার কাছে যায় এটা কি সত্যি নাকি তা জানতে। সিঙ্গা বলে হ্যাঁ, এটা সত্যি কথা। এই কথা জানতে পেরে তো কালুবা অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সিঙ্গা তাকে আটকায়। তখনই কালুবার বাবা বলতে থাকে যে তার মতো ছেলের সাথে সে তার মেয়ের কখনো কিছুই হতে দিবে না, কারণ তার তো বাবারই ঠিক নেই। তার মা স্কুলের টিচার ছিল বটে, কিন্তু তার নিজের মধ্যেই নৈতিক শিক্ষা ছিল না। এখানের কেউই জানে না যে সিঙ্গার বাবাকে। তো এসব শুনে সিঙ্গা অনেক বেশি কষ্ট পায় আর কালুবাকে বলে যে সে আর কখনো তার সামনে আসবে না। এটা বলেই সে বাসায় আসতে থাকে, আর তখনই দেখানো হয় সেই মহিলা আবারও তার বাসায় এসেছিল। তখনই সিঙ্গা বাসায় ঢুকতে গেলে মেলে সেই লেটারটি পায় যেটি এই মহিলা মাত্র রেখে গেছে। লেটারটা নিয়ে সে বাসায় এসে পড়তে থাকে, আর তখনই আমরা তার মাকে দেখি। তার মাই হলো ভাবাভূতির ওয়াইফ রেবাতি, যে কিনা সিঙ্গাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তো সিঙ্গা তখন তার মার বলা কথা মনে করতে থাকে। সে বলেছিল যে কেউ যদি তার বাবার কথা জানতে চায় তাহলে যেন সে বলে যে তার মাই হলো তার বাবা। তো এরপরই সিঙ্গা সেই চিঠিটি খুলে দেখে, সেখানে তার বাবা মায়ের কাহিনী লেখা ছিল। দেখানো হয় ভাবাভূতি আর রেবাতি বিয়ে করে, এরপরই রেবাতি প্রেগনেন্ট হয়ে যায়। তারা তো এটা নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর রেবাতি একটি কলেজের প্রফেসরও ছিল। সেখানে গিয়েই সে ছেলে মেয়ে উভয়ের সমানাধিকারের কথা বলতো। এমন না যে সে শুধু মেয়েদের নিয়ে বলতো, কোনো ছেলের সাথে অন্যায় হলে সে সেটি নিয়েও বলতো। তো খুবই সুন্দর যাচ্ছিল তাদের দিন। কিন্তু এরপরই একদিন রেবাতি অসুস্থ হয়ে পড়ে আর তার মিসক্যারেজ হয়, যার জন্য সে অনেক বেশি ভেঙে পড়ে।
কিন্তু ভাবাবতীর সাপোর্ট সব সময় ছিল। সে তাকে কখনোই খারাপ ফিল করতে দেয় না, আর তারা আবারও কনসিভ করে। কিন্তু এইবারও বাচ্চা নষ্ট হয়ে যায়। রেবতী তো সম্পূর্ণ ভেঙে পড়ে। সে মনে করে তার হয়তো আর কখনো বাচ্চা হবে না, কিন্তু ভাবাবতী তাকে সাহস দেয় আর সে আবারও কনসিভ করে। এইবার 8 মাস হয়ে যায়। বাচ্চা তখনও সুস্থ ছিল, কিন্তু রেবতীর সবসময় মনে হতে থাকে যে এই বাচ্চাটাও হয়তো মারা যাবে। এ কারণেই সে আর ভাবাবতীকে কষ্ট না দেওয়ার জন্য একদিন বাসা থেকে চলে যায়। ভাবাবতী তাকে অনেক খোঁজে, কিন্তু কোথাও পায় না। আর রেবতীর ভয়েস অনেক সুন্দর হওয়ায় তারা রেলওয়েতে তার কণ্ঠের সময়সূচি রেকর্ড করেছিল, আর তার কণ্ঠ শোনা যেত। এর জন্যই ভাবাবতী এই ঘটনার পর থেকে রেলওয়েকেই তার ঘর বানিয়ে নেয়। আর এরপর থেকে সে অনেক বেশি নিষ্ঠুর হয়ে যায়। সিঙ্গা এগুলো পড়ছিল, তখনই সেখানে তার বন্ধু আসে। সিঙ্গা তাকে বলে যে তার মা তো তাকে ছেড়ে অনেক আগে চলে গেছে, কিন্তু তার বাবা বেঁচে আছে। সে নাজায়েজ সন্তান না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও আনুকে দেখানো হয়। সেখানে মহার্ষির মা সম্পদ আনুকে দিতে চায় না, আর বলে যে নতুন চিঠির মতে এখানে একজন বাবা আর ছেলে আছে যে এই সম্পদের ওয়ারিশ হতে পারে, তাই তাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তখনই চেন্নায়ন তাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে যে তার দাদির নাম ইয়াথি, যেটি তারা আগে থেকে জানতো যে ওয়ারিশের দাদির নাম এটাই হবে, আর তার মায়ের নাম বিভূতি আর তার নাম অনুভূতি। কি সুন্দর মিলে গেছে, তাই না? অর্থাৎ সেই ওয়ারিশ। তখনই সেখানে আসে ভাবাবতী। সে বলে যে তার নামও তো মিলে গেছে। এরপরই সে বলে যে আনুর কাছের প্লেটটি হলো তার, সেই আসল ওয়ারিশ। তারা কেন বুঝতে পারছে না? তখন মহর্ষির মা তাকে বলে যে তারা চেহারা দেখে কখনো ওয়ারিশ নির্ধারণ করে না। যদি সে তার মতো দেখতে তার রক্তের কাউকে খুঁজে আনতে পারে, তাহলে সে তার কথা মেনে নিবে। তখনই দেখানো হয় সিঙ্গাকে। কালুবা তার দাড়ি পছন্দ করত, এর জন্য সে তার দাড়িটাই কেটে ফেলে, কারণ কালুবা তাকে ছেড়ে দিয়েছিল। এরপরই মাইকেল তাকে বলে যে সে এখন এইসব ফালতু কাজ না করে লিগেসি বিল্ডিং এ যাওয়ার কথা কেন ভাবছে না। সিঙ্গা বলে যে কাজ শেষ করেই সে সেখানে যাবে। এদিকে ভাবাবতী বুদ্ধি করে তার নিজের একটি অ্যাপে তোলা মেয়ের ছবি দেখিয়ে বলে যে এটা তার টুইন বোন, যে কিনা তার মতো দেখতে, কিন্তু মারা গেছে। মহর্ষির মা বলে যে তাহলে ভাবাবতীর কাছে অনেক প্রমাণ আছে, কিন্তু এই আনুর কাছে তো কোনো প্রমাণই নেই। তখনই মহর্ষির কাছে হাসপাতাল থেকে কল আসে এবং তাকে জানানো হয় যে তার ওয়াইফের লেবার পেইন শুরু হয়েছে, তাই সে হাসপাতালে যাওয়ার জন্য রওনা হয়। তখনই সেখানে থাকা লোকের মধ্যে একজন বলে যে তারা আরেকটি চিঠি পেয়েছে, যেটার উপরে লেখা সোয়াগলিকা টুইন্স। এটা বলে সে চিঠিটি পড়তে শুরু করে, আর তখনই আমরা অনেক বড় একটি সত্যি জানতে পারি। দেখানো হয় রেবতী যখন যখন প্রেগনেন্ট হয়েছে, তখনই ভাবাবতী একটি লোককে হাসপাতালে হাত করে রেখেছিল, যে কিনা তাকে বলবে যে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। কিন্তু এটা যেন রেবতী বুঝতে না পারে, তাই সেই লোকটি প্রত্যেকবার মেয়ে হলেই হাসপাতালের গ্লাসটি ফেলে দিত। ভাবাবতী বুঝে যেত, আর সে খাবারের মধ্যে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ মিশিয়ে রেবতীকে খাইয়ে দিত, যার জন্যই তার বাচ্চা আর বেঁচে থাকতো না। এভাবে 3 বার মেয়ে হলে ভাবাবতী একই কাজ করে, কিন্তু 4 বারের বার ভাবাবতী যখন দেখে যে লোকটি গ্লাসটি এবার ফেলে দেয়নি, অর্থাৎ এবার তার ছেলেই হবে, এর জন্য রেবতীর বাচ্চা বেঁচে থাকে। 8 মাসের সময় যখন রেবতী চেকআপের জন্য ডাক্তারের কাছে যায়, তখন সে তাকে জানায় যে তার এই বাচ্চা সুস্থ আছে, কিন্তু এতগুলো মিসক্যারেজের জন্য তার জীবন ঝুঁকিতে আছে, আর তার মনে হয় তার বাচ্চা নষ্ট হওয়ার পেছনে তার স্বামীরই হাত রয়েছে। কিন্তু রেবতী তো তার কথা শোনে না। তবে যখন সে বাসায় আসে, তখন সে ভাবাবতীকে বলে যে তার মনে হচ্ছে যে এই বাচ্চাটিও বাঁচবে না। তখনই ভাবাবতী বলতে থাকে যে সেই বাচ্চার কিছুই হতে দিবে না। এটা শুনে রেবতী সত্যিটা বুঝে যায়, আর এর পরদিনই সে ভাবাবতীকে ছেড়ে চলে যায়। এগুলো শুনে তো ভাবাবতী অনেক বেশি ঘাবড়ে যায়, আর তাকে আনু বলতে থাকে যে তার মানে সে এত বেশি খারাপ একটি মানুষ। চেন্নায়ানু তাকে বলে যে তাহলে যদি শেষবার তার মেয়ে হয়ে থাকে, তাহলে আনুই হলো তার মেয়ে, আর যদি তার ছেলে হয়ে থাকে, তাহলে এই সিঙ্গা নামের ছেলেটি হলো তার। তা না হলে আনু আর সিঙ্গা টুইন হতে পারে এবং দুজন তারই ছেলে মেয়ে। তখনই তো ভাবাবতী অনেক রেগে যায়, আর চেন্নায়নের কাছে জানতে চায় যে চিঠিটি কে পাঠিয়েছে আর কে আছে যেই সবকিছু জানে। তখনই চেন্নায়নের কাছে মহর্ষির কল আসে এবং সে তাকে জানায় যে এবারও তার মেয়ে সন্তান হয়েছে, অর্থাৎ সোয়াগলিকার বংশে ছেলে আছে। অর্থাৎ সোয়াগলিকার বংশে ছেলে থাকলে মহর্ষিদের বংশে ছেলে হবে না, এরকমই কিছু একটা ব্যাপার রয়েছে। এসব আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো মহর্ষি বাসা এলে তার মা তাকে বলে
যে সে কেন তার কথা শুনলো না। তাকে তো আগে সোয়াগলিকার ওয়ারিসের নাম লিখে যেতে হতো, সে এটা করেনি। এর জন্য আবারও অভিশাপের জন্য তার মেয়ে সন্তান হলো। তখনই ভাবাভূতি এসে বলে যায় তারা এই বিষয়টা বাদ দিক, আগে তাকে আনুর মায়ের সাথে দেখা করতে হবে। সে এখন কোথায় আছে? চেন্নায়ন বলে যে সে হাসপাতালে ভর্তি আছে। আনু তখন অদ্ভুতভাবে তাদেরকে তার কথায় ভুলিয়ে ভালিয়ে হাসপাতালে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভাবাভূতি তো তার কোনো কথাই শোনে না। সে চেন্নায়নকে নিয়ে সেই হাসপাতালে যায়, আর সেখানে গিয়েই তারা জানতে পারে যে এখানে আনুর মা কখনো ভর্তিই ছিল না। এটা শুনে চেন্নায়ন মাহার্ষিকে কল করে আর জানিয়ে দেয় যে আনু তাদেরকে মিথ্যা বলেছে, তার মা তো এখানে কখনো ছিলই না। এটা শুনেই মাহার্ষি আনুর দিকে প্রচন্ড রাগ নিয়ে তাকায় এবং তার কাছে জানতে চায় যে তার আসল মাকে। অন্যদিকে তখন সিঙ্গাকে দেখানো হয় সে চিঠিটি নিয়ে সেই মহলের দিকে যাচ্ছিল। এইদিকে ভাবাভূতিও হাসপাতাল থেকে বেরিয়ে প্রচন্ড রাগ নিয়ে সেই মহলে ফিরে যেতে থাকে, আর দেখানো হয় একজন মহিলাও সেই মহলের দিকেই যাচ্ছিল। এরপর সেই মহলের সামনে এসেই দেখা যায় তিনজনের একে অপরের সাথে দেখা হয়, আর তখনই দেখানো হয় তাদের মধ্যে সিঙ্গা আর ভাবাভূতি তো ছিল, তবে তাদের মতোই দেখতে একটি ট্রান্স মহিলা ছিল। তারা একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়, বিশেষ করে ভাবাভূতি আর সিঙ্গা, কারণ এই ট্রান্স মহিলা তো তাদেরকে আগে থেকেই জানতো, আর সেই তাদেরকে ওই চিঠিগুলো পাঠিয়েছিল। তখনই অন্যদিকে আমরা আনুকে দেখতে পাই। সে মাহার্ষিকে জানায় যে তার মা হলো ট্রান্স, তার নাম হলো বিভূতি, আর সে একদম ভাবাভূতির মতোই দেখতে। তখনই মাহার্ষি বলে যে তার মায়ের বাবা হলো ইয়াথি, অর্থাৎ যার ছবি ফ্যামিলি ট্রির সবার নিচে লাগানো ছিল তার নাম হলো ইয়াথি। এরপরই গল্প সেই 1500 বছরের আগে চলে যায়, অর্থাৎ যখন মেয়েদের রাজ চলতো। তো এখানে চলতো রুক্মিণীর রাজ, আর তার বর ছিল ভাবাভূতি। তো ভাবাভূতি একদিন তার সৈনিকদের সাথে মিলে জঙ্গলের মধ্যে শিকারে যায়, আর তখনই সে সবার সাথে মিলে পরিকল্পনা করে যে কিভাবে পুরুষের রাজত্ব ফিরিয়ে আনা যায়। আর তখনই তারা খুব ভালো একটি প্ল্যান করে, আর ভাবাভূতি সবাইকে বলে যে তাদেরকে মুক্ত সেই করবে। এরপরই দেখানো হয় কিছুদিন পর রানী রুক্মিণী একটি বাচ্চার জন্ম দেয়, আর সেই বাচ্চাটাও ছেলেই হয়েছিল। এক নাগারে এতগুলো ছেলে হওয়ায় সে প্রত্যেকবার ছেলেগুলোকে মেরে ফেলছিল, কিন্তু এইবার সে তার ভাগ্য মেনে নেয় আর ছেলেটিকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর সে যখন ছেলেটির নামকরণ করছিল তখন সে সেই নামের শেষে তার নাম জুড়ে দিতে থাকে। তো রুক্মিণী যখনই তার ছেলের কোনো নাম রাখতে যায় তখনই ভাবাভূতির বুদ্ধিমতো সেখানে কোনো না কোনো ঝামেলা ঘটতে থাকে, যেমন ঘোড়া ছুটে যাওয়া বা আগুন লেগে যাওয়া, এরকমই বিভিন্ন অঘটন। রুক্মিণী তো তখন এগুলো হওয়ার কারণ বুঝতে পারে না। তখনই সেখানে থাকা গুরুজি এসে তাকে বলে যে এই ঝামেলাগুলো থামানো যাবে যদি সেই ছেলের সাথে তার নাম জুড়ে দেওয়ার বদলে তার স্বামীর নাম জুড়ে দেয়। রুক্মিণীও তখন তার কথা মেনে নেয় এবং এই ছেলের সাথে ভাবাভূতির নাম জুড়ে দেয়। এর ফলাফল স্বরূপ সারা বিশ্বে তখন ছেলেদের রাজত্ব শুরু হয়। কাল পর্যন্ত যেই পুরুষেরা পর্দার মধ্যে থাকতো আজ এই রাজ্যের মেয়েরা পর্দার মধ্যে থাকে। তারপরই একদিন এখানে রাজগুরু ভাবাভূতিকে বলে যে যদি তার বংশে কোনো মেয়ের পর জন্ম নেয় তাহলে আবারও মেয়েদের হাতে রাজত্ব চলে আসবে। এটা শুনে তো ভাবাভূতি খুবই রেগে যায় আর সেই রাজগুরুকে অভিশাপ দেয় যে ভাবাভূতির বংশে যেই ছেলে বা মেয়ে হবে তাদের নাম তাকে ফ্যামিলি ট্রিতে আগে লিখতে হবে, আর যদি তারা এটা না করে তাহলে তার বংশে শুধু মেয়েদেরই জন্ম হবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে রাজগুরু হলো মাহার্ষিরই বংশের মূল, আর তার উপরে অভিশাপের কারণে মাহার্ষির শুধু কন্যা সন্তানেরই জন্ম হয়। তো তখনই রাজগুরুও ভাবাভূতিকে একটি অভিশাপ দেয় যে তার বংশের ছেলে মেয়েদেরকে নিজে থেকে এসে তার বংশের লোকেদের কাছে তাদের পরিচয় জানাতে হবে, আর এর জন্য তাদেরকে প্রজন্মের পরে প্রজন্ম একটি করে প্লেট দেওয়া হবে। এই প্লেটটি নিয়ে যদি তারা আসে তাহলেই তারা সমস্ত সম্পদ পাবে, কিন্তু এটা না করলে এই সব সম্পদ চলে যাবে রাজগুরুর বংশে। তো এই সবকিছু মাহার্ষি বুঝতে পেরে আনুকে বলে যে তার মা যেহেতু ছেলে মেয়ে উভয়ই, তাহলে তাকে ছেলে মেনে তার নাম ফ্যামিলি ট্রিতে লিখলে তাদের এই অভিশাপ চলে যাবে, তারপরই সব সম্পদ হবে তার মায়ের। তখন আনু বলে যে ছেলেরাই কেন সম্পদ পাবে, মেয়েরা কেন পাবে না? তখন চেন্নায়ন মাহার্ষিকে বলে যে সেই মিথ্যুক মেয়েটিকে কেন প্রশ্রয় দিচ্ছে, এর থেকে তো ভালো তারাই সবকিছু নিয়ে পালিয়ে যাক। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় ভাবাভূতি আগের দিন রাতে সিঙ্গা আর বিভূতিকে তার থানায় এনে আটকে রেখেছিল। তখনই ভাবাভূতির জুনিয়র অফিসার তাদের কাছে আসে আর বিভূতিকে বলে
যে তার মতো ট্রান্সজেন্ডার এখানে কি করছে, তার কাছে চিঠি আসলো কিভাবে। বিভূতি বলে যে সেই সবাইকে চিঠি পাঠিয়েছে। এরপরে বিভূতি তার বাবা ইয়াথিকে নিয়ে বলতে থাকে। সে জানায় তার বাবার অর্থাৎ ইয়াথিরও 7টি কন্যা সন্তান হয়েছিল, আর ইয়াথি খুব ভালোভাবেই জানতো যে রাজ্যের ভার পাওয়ার জন্য তাকে পুত্র সন্তান জন্ম দিতে হবে। এইদিকে তখন মহর্ষির বাবাও পুত্র সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারও শুধু মেয়েই হচ্ছিল। তবে এরপরে ইয়াথি আবারও ছেলের বাবা হওয়ার চেষ্টা করে, আর এইবার দেখা যায় তার যমজ বাচ্চা হয়, আর তারা দুজনই ছিল ছেলে। এটা শুনে তো ইয়াথি অনেক বেশি খুশি হয়, আর তার সাথে সাথে মহর্ষির বংশের লোকও খুশি হয়, কারণ তারও শুধু মেয়েরই জন্ম হচ্ছিল অভিশাপের কারণে। এখন সে তাড়াতাড়ি ইয়াথির ছেলেদের নাম লিখে নিজের অভিশাপ কাটাবে। কিন্তু এইদিকে ইয়াথি তার এক চাচাতো ভাইকে তার একটি ছেলে সন্তানকে দিয়ে দেয়, কারণ তার কোনোই ছেলে সন্তান ছিল না, আর তারা দুজনই সম্পত্তি ভাগাভাগি করে নিতে চায়। এটা করার পরই সে সেই মহলে যায় তার ছেলের নাম লেখাতে, আর সেই দিনই দেখা যায় মহর্ষির বাবার বাচ্চা হওয়ার কথা ছিল। তো সে তাড়াতাড়ি ইয়াথির কাছে আসে আর তাকে বলে যে তার একটা ছেলে এখানে, তাহলে আর একটা ছেলে কোথায়। ইয়াথি তাকে বলে যে সেটি সে তার ভাইকে দিয়েছে। তখনই মহর্ষির বাবা তাকে বলতে থাকে যে তার 2 সন্তানকেই এখানে থাকতে হবে। ইয়াথি তখন তাকে আনতে সেই ভাইয়ের বাসায় যায়, কিন্তু সেখানে গেলে সে জানতে পারে যে তার ভাই তো সেই এলাকা ছেড়ে অনেক দূরে কলকাতা চলে গেছে। এটা শুনে তো সে অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু কি আর করার, সে তো আর সম্পত্তি পাবে না। তবে এদিকে দেখা যায় মহর্ষির বাবারও ছেলে হয়, অর্থাৎ মহর্ষিরই জন্ম হয় সেদিন। এটা কিভাবে হলো তা কেউ জানে না, কিন্তু মহর্ষি তো এতেই খুশি হয়ে যায়। এদিকে তখন ইয়াথি তার ছেলেকেই নিজের সম্পদ মেনে তাকে নিয়ে এবং তার পুরো পরিবারকে নিয়ে খুব ভালোভাবে থাকতে শুরু করে। অন্যদিকে তার আরেকটা বাচ্চাও তার ভাইয়ের কাছে খুব ভালোভাবেই ছিল, কিন্তু ইয়াথির কাছে থাকা ছেলেটি ধীরে ধীরে মেয়েদের জিনিসের দিকে আকর্ষিত হয়। তার সাজতে ইচ্ছা করে, নাচতে ইচ্ছা করে, রান্না করতেও ইচ্ছা করে। সে নিজের মধ্যে একটি মেয়েকে খুঁজে পায়। ওদিকে ইয়াথির ভাইয়ের কাছে থাকা ছেলেটি তার পরিবারকে কখনো ভালোই বাসে না। সে পড়াশোনা করে একদিন তার বাসা থেকেই পালিয়ে যায়। তো এরপর আবারও আসে ইয়াথির কাছে। সে একদিন তার ছেলেকে মেয়েদের সাথে মিলে নাচ করতে দেখে অনেক বেশি রেগে যায় এবং তাকে সেখান থেকে টেনে এনে মারতে থাকে। এরপরই সে তার রুমে গিয়ে চুড়িও পায়। এসব দেখে সে তার গায়ের শার্টটাই ছিঁড়ে ফেলে। তখনই ওই ছেলেটি নিজেকে তার মায়ের আঁচলের নিচে লুকিয়ে ফেলে। এটা দেখে ইয়াথি সহ সবাই বুঝে যায় যে তার ছেলে ট্রান্সজেন্ডার। এটা জেনে ইয়াথি তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তো কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারে না। তো এরপরই সে রাতের বেলা তার শাশুড়ির কাছে যায় আর তাকে বলে যে তার বংশ হয়তো অনেক বড় পাপ করেছিল, যার জন্যই তার সাথে এমন হলো। সে এখন কি করবে? সবাই কি বলবে তাদেরকে? তার সম্মানটা কোথায় থাকবে? তখন তার শাশুড়ি তাকে বলে যে এতে তো তার ছেলের কোনো দোষ নেই, এটা তো প্রকৃতির দান, তাই তাদের উচিত তাকে মেনে নেওয়া। যতই হোক সে তো তারই সন্তান, সে তো আর তাকে ফেলতে পারবে না। এটা শুনে পরদিনই ইয়াথির হৃদয় পরিবর্তন হয়, আর সে এবার তার ছেলেকে গিয়ে বলে যে সে নৃত্য করতে পারবে, তার যেভাবে ইচ্ছা সে সেভাবেই থাকতে পারবে। সে তাকে আর কোনো কিছুতে মানা করবে না। সে যেমন, ইয়াথি তাকে সেভাবেই মেনে নিচ্ছে। তো সেও তো এসব শুনে খুব খুশি হয়ে যায় আর চলে যায় নৃত্য করতে। কিন্তু বাসায় ফিরে দেখে সেখানে তো দরজায় তালা দেওয়া, অর্থাৎ ইয়াথি তাকে মেনে নেওয়ার নাটক করেছে শুধুমাত্র, আর তাকে এখানে একা রেখে তার পুরো পরিবারকে নিয়ে দূরে চলে গেছে। এসব দেখে বাচ্চাটি অনেক বেশি কান্না করতে থাকে। তার তো পরিবার বলতে কেউ থাকলো না। সে এখন কোথায় যাবে, কি করবে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তখনই সে দরজার নিচে তাদের বংশীয় সেই প্লেটটি দেখতে পায়, যেটি তার মা ইয়াথিকে না জানিয়ে এখানে রেখে গিয়েছিল শুধুমাত্র তার জন্য। তো তখনই সে সেটি হাতে তুলে নেয় আর তার নাচের গুরুজির কাছে চলে যায়, আর সেই তাকে এই প্রথম মহিলার অবতার দেয় এবং তার নতুন নাম দেয় বিভূতি। এরপরই সে বিভূতি হয়ে বেড়ে উঠতে থাকে। সে নৃত্য করে এবং তার মেয়েদেরকে শিখিয়ে নিজের জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু মানুষ কখনোই তাকে মেনে নেয়নি। তাকে সব সময় ধিক্কার আর খুব বাজে বাজে কথা শুনতে হতো। এর জন্যই সে একদিন না পেরে আত্মহনন করার কথা ভাবে। কিন্তু সে যখনই আত্মহনন করতে যাবে তখনই সে ওই বাসে রেবাতিকে দেখতে পায়। রেবাতি তখন ভাবাভূতির কাছ থেকে পালিয়ে এসেছিল, কিন্তু তার সেই সময় অনেক বেশি লেবার পেন হতে থাকে। বিভূতি প্রথমে তো একটু ঘাবড়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। পরবর্তীতে সবকিছু ভুলে গিয়ে সে রেবাতিকে বাঁচায়।
আর তখনই সিঙ্গার জন্ম হয়। তো সিঙ্গার জন্মের পর রেবতী একটু সুস্থ হলে সে তাকে একটা চিঠি দেয় এবং তাকে এটি ভাবাভূতির কাছে পৌঁছে দিতে বলে। তো এরপরে বিভূতি রেবতীকে যখন বাচ্চার সাথে দেখে তখন তারও একটি বাচ্চা নেওয়ার ইচ্ছা জাগে, আর এর জন্যই সে সোজা চলে যায় একটি অনাথ আশ্রমে, আর সেখানে গিয়েই একটি বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করে নেয়। আর সেই মেয়েটি হলো আজকের আনু। আর এ কারণেই আনুর কাছে ভাবাভূতিদের বংশের সেই প্লেটটি ছিল যেটি বিভূতির ঘরে সে পেয়েছিল। তবে এটি তার কাছে অপ্রয়োজনীয় মনে হওয়ায় সে সেটা ফেলে দেয়। আর এরপরই তো এই প্লেট নিয়ে এত কাহিনী শুরু হয়ে যায়। যাই হোক, তো এরপর আমরা দেখতে পাই ছোটবেলা থেকেই আনু কখনো বিভূতিকে তার মা হিসেবে মেনে নেয়নি, কারণ সবসময় সবাই তাকে ট্রান্স মহিলার মেয়ে বলে লজ্জা দিত, তাকে অনেক বাজে বাজে কথা শোনাতো। এর জন্য সে সবসময় বিভূতিকে বলতো যে সে কেন তাকে অ্যাডপ্ট করেছিল, সে অনাথ ছিল সেটাই কি ভালো ছিল না। তার আজ এত কথা শুনতে হয় শুধুমাত্র তার জন্য। অনাথ থাকলে অন্তত এসব তো শুনতে হতো না। সে যদি এরকম না করতো তাহলে আজ তার এই অসম্মান সহ্য করতে হতো না। সবকিছুর জন্য সেই দায়ী। আর এই সব কথায় বিভূতি অনেক বেশি কষ্ট পেত। এরপরই দেখানো হয় একদিন বিভূতির ট্রান্স মহিলা বন্ধু অসুস্থ হলে সে তাকে দেখার জন্য সেই হাসপাতালে যায়, আর তার সাথে তখন আনুও মাঝে মধ্যে সেখানে যেত, যার জন্যই হাসপাতালের সবাই তাকে চিনত। আর এর জন্যই নার্স সেদিন চেন্নাইনের সামনে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল এটা বলেছিল। তো এরপর থেকেই বিভূতি তার পরিবারের সবার কাছে চিঠি লিখতে থাকে, কারণ সে তো ট্রান্সজেন্ডার এবং তার মেয়ে তাকে সহ্যই করতে পারে না, যাকে সে এত ভালোবেসে নিয়ে এসেছিল আর এত আদর যত্নে বড় করেছে, কিন্তু সে তো তাকে মা হিসেবে মেনেই নিতে পারে না। তাহলে অ্যাটলিস্ট অন্য কেউ তো তার বংশের সম্পদটা পাক, এটা ভেবেই সে সিঙ্গা আর ভাবাভূতিকে চিঠি লেখে। তার এই কথা শুনে সিঙ্গা বিভূতিকে থ্যাঙ্কস জানায় যে সে তাকে দুনিয়াতে এনেছে আর তার মাকে সামলেছে, এই জন্য সে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। যাই হোক, এরপর মহলে দেখানো হয় সেখানেই ইয়াথি এসেছে, অর্থাৎ সে এখনো বেঁচে আছে, কিন্তু তাকে দেখে মাহার্ষি আর চেন্নায়ন খুশি হয় না, কারণ সোয়াগলিকার আসল ওয়ারিশ তো চলে এসেছে। তখনই সেখানে থাকা আনু বলে সে জানে এই সোয়াগলিকার মূল হলো রুক্মিণী, যে হলো একজন মেয়ে। তাহলে তারা যেন তার মা বিভূতির নাম রুক্মিণীর সাথে জুড়ে দেয় আর তাকে সমস্ত সম্পত্তি দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে ইয়াথির সেই চাচাতো ভাই আসে, যাকে কিনা সে তার আরেকটি ছেলে দিয়েছিল। আর তখনই ভাবাভূতি এসে তাকে তার বাবা মানে না, সে ইয়াথিকেই তার বাবা মানে, কারণ তার ছেলে হলেই সে সম্পদ পাবে। তো ইয়াথিকে সেখানে রাজা বানানো হয়, কিন্তু মাহার্ষি তাকে বলে যে ইয়াথি রাজা হয়েছে ঠিক আছে, কিন্তু ভাবাভূতি সম্পদ পাবে না, কারণ সম্পদ পাওয়ার জন্য তারও পুত্র সন্তান থাকতে হবে। ঠিক তখনই সেখানে আসে সিঙ্গা। সিঙ্গা আসলে ভাবাভূতি তাকে বলে যে সে যেন তার ছেলের মতো কিছুক্ষণের জন্য অ্যাক্টিং করে, তাহলে সে তাকে সম্পদের অংশ দিবে। আসলে ভাবাভূতি এখনো জানতো না যে সিঙ্গা তারই ছেলে। তো তখনই সেখানে এন্ট্রি হয় বিভূতির। তাকে দেখে ইয়াথি অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ ভাবছিল যে ভাবাভূতি হয়তো বিভূতি, আর সে হয়তো ট্রান্স মহিলা কখনো ছিলই না। তো তখনই বিভূতি সেখানে এসে সবাইকে পাঠ পড়ায়। সে সবাইকে বলে যে তারা যে এত ছেলে মেয়ে করে, আর যখন তাদের সাহায্য করার হলো তখন তো এই ট্রান্স মহিলাই করলো, তাতে তাদের কোনো সমস্যা নেই। তাছাড়া সবার অভিশাপ ছাড়াতে সবার তারই প্রয়োজন হলো। এটা বলেই সে তাদের অভিশাপ চিরতরে শেষ করানোর জন্য পুজো করতে শুরু করে দেয়। তখনই ভাবাভূতি এসে তাকে বলে যে তারা যেহেতু দুইজন একই মায়ের পেটের সন্তান, তাহলে এই সম্পদের কিছু ভাগ তো সেও ডিজার্ভ করে। তখন বিভূতি তাকে বলে যে সে কোনো সম্পদই নেবে না, এসবের তার দরকার নেই। সে তো তার পরিবারকে এক করতে চেয়েছিল, সম্পদের জন্য তো সে কিছুই করেনি, তাই এই সমস্ত সম্পদ সে একা নিতে পারে। কথা বলেই সে সেখান থেকে চলে আসে। আর তার এই সব কথাবার্তা শুনে আনু তো অনেক বেশি প্রাউড ফিল করে, আর এবার সে তাকে তার মা হিসেবে মেনে নেয়। এরপরই তারা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে দেখানো হয় যেহেতু ভাবাভূতির ছেলে হলো সিঙ্গা, তাই এবার তাকে রাজা বানানো হয়। তো তাকে তাদের বংশের সেই সব সম্পদের কাছে নিয়ে যাওয়া হয়। তখনই সিঙ্গা তাকে জানায় যে সে তার আসল ছেলে, আর তার মা ভাবাভূতির ব্যাপারে সবকিছু জানতো, যে সেই তার মার এতগুলো মিসক্যারেজ করিয়েছে
এর জন্যই সে তার জন্য একটি চিঠি রেখে গিয়েছে। সে যেন এটা পড়ে নিজেকে একটু ভালো বানানোর চেষ্টা করে। কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন ভাবাভূতি সেই চিঠিটি পড়ে, যার মধ্যে রেবাতি লিখেছে যে সে আজীবন বাইরের সব মানুষের চিন্তাভাবনা পরিবর্তন করার কথা ভেবেছিল। সে সবাইকে বলতো যে ছেলে মেয়ে সমান, কিন্তু সে জানতো না যে তার স্বামী ছেলে আর মেয়েকে ভিন্ন নজরে দেখত। এর জন্যই সে তাকে ছেড়ে দূরে চলে গেছে। এটা পড়েই তো ভাবাভূতির হৃদয় পরিবর্তন হয়, আর সে তার অর্জিত সম্পদকেও উপযুক্ত কাজে লাগায়। অর্থাৎ সে রেবাতির স্বপ্ন পূরণের জন্য একটি স্কুল বানিয়ে ফেলে, যেখানে ছেলে মেয়ে উভয়ই সমানভাবে পড়াশোনা করে। না কেউ কম আর না কেউ বেশি, সবাই সমান সমান অধিকার পায়। আর এইদিকে বিভূতিও তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এর মাধ্যমেই আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে সয় সম্পত্তির থেকে পরিবারের গুরুত্ব অনেক বেশি। আর তাছাড়া ছেলে মেয়ে উভয়েরই যে সমান সমান অধিকার রয়েছে সেটাও এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।